পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে কানাডাতে আসার যতগুলো প্রোগ্রাম রয়েছে এর মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ যে প্রোগ্রাম সেটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। 2015 সালে চালু হওয়া এই এক্সপ্রেস এন্ট্রির 3টি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, আর আরেকটি হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডাতে পড়াশোনা করতে আসেন কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, পরবর্তীতে পিআর হওয়ার জন্যে তাদের যেই সুযোগটি তৈরি হয় সেটি হচ্ছে এই এক্সপ্রেস এন্ট্রির অধীনে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে। অর্থাৎ কানাডাতে আসার পরে যে কোনো স্ট্যাটাসে আপনি আসুন না কেন, বৈধভাবে কমপক্ষে 1 বছরের জব যদি কেউ করতে পারেন, তাহলেই তিনি এখানে এই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারেন। তো এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। 2 নম্বর বিষয় হলো যে এই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সম্প্রতি সময় যতগুলো ড্র হয়েছে সেখানে স্কোর কিন্তু অনেক বেশি ছিল। এই স্কোরগুলো কিভাবে এখানে হাই র্যাঙ্কিংয়ে যাচ্ছে তার জন্যে 4টি কেস স্টাডি নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করছি আমাদের সাথে থাকবেন। তো আপনারা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস, অর্থাৎ সবসময় অ্যাডভাইস দিলে আপনারা অনেক কিছু শোনেন, ভুলে যান, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি দেখানো হয় যে কিভাবে এই স্কোরিং সিস্টেমটা কাজ করতেছে, কিভাবে যারা এখানে সুযোগ পাচ্ছে তাদের স্কোরগুলো কিভাবে বুস্টিং হচ্ছে, সেগুলোকে হাতে কলমে দেখানোর জন্যই মূলত আজকের আলোচনাটি একটু ডিফারেন্টলি সাজানো। যারা স্কিল মাইগ্রেশনে কানাডাতে আসতে চান, এটা হতে পারে পিএনপি, হতে পারে এক্সপ্রেস এন্ট্রি, সবার জন্যই এই তথ্যগুলো, স্কোরিং সিস্টেমগুলো আপনাদের আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য অনেকে হেল্পফুল হবে, এটা বিশ্বাস করি। তো চলুন আজকে আমরা আলোচনায় ফিরে যাই। এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনের ক্ষেত্রে এটা আপনি জানেন যে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্যে এটা একটা প্রাইমারি স্টেজ, অর্থাৎ এখানে আপনি আইটি পাওয়ার পরে আপনাকে মূলত পিআর অ্যাপ্লিকেশনের সুযোগটি দেওয়া হবে। তো এটি এক্সপ্রেস এন্ট্রি কোনো পিআর প্রোগ্রাম না, এটি হচ্ছে পিআর প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের একটি সিস্টেম। প্রাইমারি স্টেজে মূলত প্রোফাইল ক্রিয়েট করে কোয়ালিফাইড ব্যক্তিদেরকে সেঁকে আলাদা করার জন্যে এটা একটা প্রক্রিয়া। যাদেরকে চয়েস করা হয়, সুযোগ দেওয়া হয়, তারা পরবর্তীতে পিআর আবেদনের জন্য আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করেন। পুলিশ ক্লিয়ারেন্স সহ, এরপরে আপনার মেডিকেল রিপোর্ট সহ এগুলো করতে হয়। এগুলোতে যদি আপনারা উতরিয়ে যান তখনই আপনাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করা হয়। Applicants who qualify for the CEC অর্থাৎ Canadian Experience Class Program are eligible to enter the Express Entry Pool. তো এখানে এই পুলে আপনি যখন এন্ট্রি করবেন তখন আপনাদেরকে একটি কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর দিয়ে আপনাদেরকে র্যাঙ্ক করা হয়। এখানে আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো যে অ্যাডমিশন টেস্টে আপনি যখন ফেস করবেন, ধরুন আপনার একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবেন, সেখানে ফর্ম তোলার জন্যে পৃথিবীর বিভিন্ন সেই ইউনিভার্সিটিতে যারা পড়তে আগ্রহী তারা বিভিন্ন জায়গা থেকে আবেদন করতে পারেন। সেখানে তাদের ন্যূনতম একটি যোগ্যতার প্রয়োজন হয়, হতে পারে A+, হতে পারে A গ্রেড বা B গ্রেড। তো ফর্ম সবাই উঠাইতে পারলেও সবাই কিন্তু সুযোগ পায় না। সুযোগ পায় কারা? যাদের স্কোর অনেক বেশি থাকে তাদের। তো এখানেও সিস্টেমটা এরকমই যে প্রোফাইল সবাই করতে পারে, বলতে এখানে যাদের মিনিমাম এলিজিবিলিটি রয়েছে তারা এখানে প্রোফাইল করতে পারবেন, কিন্তু প্রোফাইল করা আর আইটি পাওয়া এক বিষয় না। আইটি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই একটি গুড স্কোরের প্রয়োজন হয়। এখন কারা আইটিএ পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেটি যদি আপনি জানতে পারেন তাহলে সেটার আলোকে নিজেকে ঢেলে সাজানোটা আপনাদের জন্য সহজ হবে। সেই প্রক্রিয়াটাকে সহজ করার জন্যই মূলত আজকের আলোচনার অবতারণা। মোস্ট রিসেন্টলি আরসিসি 3300টি আইটি ইস্যু করেছে সিইসি ক্যাটাগরিতে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে এক্সপ্রেস এন্ট্রি পুল থেকে, অর্থাৎ যাদের এক্সপ্রেস এন্ট্রি পুলে আপনার যাদের প্রোফাইল করা হয়েছে। তো এক্ষেত্রে দেখা গেল যে এখানে মিনিমাম সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল 507 অর হায়ার। তো যারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আবেদন করতেছেন তাদের জন্য অল প্রোগ্রামগুলোতে 500-র উপরে স্কোর প্রয়োজন হচ্ছে। তো এই স্কোরগুলো, এই হাই লেভেলের স্কোরগুলো কীভাবে তারা ফেস করতেছেন, এটা সবার একটা কমন কোশ্চেন যে এরকম লাখ লাখ লোক নিচ্ছে কিন্তু আমাদের দেশ থেকে বা আমাদের মধ্যে থেকে সুযোগ পাচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি পাচ্ছে কারা? তো এই বিষয়গুলো একটু আসলে বোঝার বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে। তো এখানে আমরা 4টি ডিফারেন্ট কেস আপনাদের সামনে তুলে ধরেছি, 4টি ডিফারেন্ট এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদেরকে আমরা উপস্থাপন করতেছি। প্রথমেই রয়েছে শেহান নামের একজন ব্যক্তি, তিনি একজন শ্রীলঙ্কার সিটিজেন। তিনি 26 বছর বয়সে কানাডাতে প্রোফাইল করেছেন। বর্তমানে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি কানাডাতে আসেন 3-year ব্যাচেলর ডিগ্রির জন্যে ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে, আফটার হুইচ হি ডিড ডিপ্লোমা কোর্স।
তো তিনি একটি ডিপ্লোমা কোর্স করেন। আফটার গ্রাজুয়েশন হি গট এ জব অ্যাট এ কানাডিয়ান কোম্পানি অ্যাজ এ প্রোগ্রেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হ্যাজ ওয়ার্কড দেয়ার ফর এ লিটল ওভার 2 years। তো তিনি তার দেশেও তার আগের পড়াশোনা করা ছিল। পরবর্তীতে তিনি কানাডাতে ডিপ্লোমা কোর্স করেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ডিপ্লোমা কোর্স করার পরে তিনি এই রিলেটেড জব করেন, 2.5 বছর জব করার পরে তিনি কানাডাতে আপনার এক্সপ্রেস এন্ট্রির অধীনে তিনি প্রোফাইল লঞ্চ করেন। সেখানে তার আইএলটিএস স্কোর ছিল CLB 10। CLB 10 মানে বুঝতে পারতেছেন এখানে CLB 9 এর উপরে অবশ্যই হাই লেভেলের স্কোর, which have earned him the maximum number of points that category but does not speak French। কিন্তু তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তার কোনো দক্ষতা ছিল না বা সার্টিফিকেট ছিল না। তো ইংলিশেতে সে ভালো করেছে। এবার দেখুন তার ঘটনাটি কী ঘটেছে, এখানে ব্রেকডাউন করে দেওয়া হলো। তার এজের কারণে, তার বয়স যেহেতু 26, এখানে এক্সপ্রেস এন্ট্রিতে এজের 100% পয়েন্ট সে পেলো, 110 পেয়ে গেছে। এডুকেশন, সে যেহেতু আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেনি, তার হচ্ছে 2টি পোস্ট সেকেন্ডারি ডিগ্রি রয়েছে, সেজন্য সে এখানে পেয়েছে 128 স্কোর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে তার ইংলিশ CLB 10 হওয়ার কারণে সে এখানে পেয়েছে 136 স্কোর। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কানাডাতে এসে 2.5 বছর জব করার জন্যে এখানে সেই স্কোর পেয়েছে 53। এরপরে এখানে আপনার তার যেহেতু ল্যাঙ্গুয়েজের যে আপনার কানাডাতে সে যেহেতু জব করেছে এবং তার যেহেতু ল্যাঙ্গুয়েজে CLB 10 আছে, এটার কারণে সে বোনাস পয়েন্ট হিসেবে এখানে এডুকেশন বেসে তাকে আরও বোনাস 50 পয়েন্ট দেওয়া হয়েছে। এরপরে কানাডাতে পড়াশোনা করার কারণে তাকে এক্সট্রা 30 পয়েন্টস দেওয়া হয়েছে। তো এই সব কিছু মিলেই মূলত তার স্কোরিংগুলো হয়েছে। এবার আপনারা দেখুন, কোর হিউম্যান ক্যাপিটাল ফর প্রাইমারি অ্যাপ্লিকেন্ট, তার যেহেতু স্পাউস নেই, কোর হিউম্যান ক্যাপিটালের টোটাল পয়েন্ট হচ্ছে 460। এই 460-এর মধ্যে সে পেয়েছে 427। এরপরে স্কিল ট্রান্সফার কম্বিনেশনে এখানে দেখা গেল ওই যে তার CLB 10 থাকার কারণে এবং আপনার কানাডাতে জব এক্সপিরিয়েন্স থাকার কারণে সেই বোনাস পয়েন্ট পেয়েছে 100-এর মধ্যে 50 এবং অ্যাডিশনাল ফ্যাক্টরস হিসেবে সে যেহেতু কানাডাতে পড়াশোনা করেছে এখানে 600-এর মধ্যে সে পেয়েছে 30। এই সব কিছু মিলিয়ে বেসড অন দিস প্রোফাইল শেহান হ্যাজ 507, অর্থাৎ যে 507 ন্যূনতম রিকোয়ারমেন্ট ছিল সেই পয়েন্টটাই ডিজার্ভ করেছে, হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দি লাস্ট CEC কাট অফ স্কোর। দ্যাট মিনস that there are high chances he would have received a ITA following the latest draw। তো এই হলো অবস্থা তার, এই কারণে কিন্তু সে এখানে সুযোগটি পাচ্ছে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটি কেস দেখালাম। এবার সেকেন্ড একটি কেস আপনাদের সামনে তুলে ধরবো। এখানে হেলেনা নামে 29 বছর বয়সী একজন প্রফেশনাল, তিনি ইংল্যান্ড থেকে কানাডাতে মুভ করেছেন। তার অবস্থাটা দেখুন। হেলেনা ইজ এ 29-year-old মার্কেটিং প্রফেশনাল ফ্রম ইংল্যান্ড হু অলরেডি হ্যাজ 2 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেয়ার। ইংল্যান্ডেই তার কিন্তু 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, বয়স 29। শি মুভ টু কানাডা টু পারসু এ মাস্টার্স ডিগ্রি ইন মার্কেটিং। তো আগেও ছিল মার্কেটিং প্রফেশনালে, পরবর্তীতে সে মাস্টার্স করার জন্য কানাডাতে আসে মার্কেটিংয়ে। দেন জয়েন্ড এ ফার্ম ইন এ কানাডা হোয়ার শি ওয়ার্ক ফর এ ইয়ার। পরবর্তীতে সে একটি ফার্মে জয়েন করে এবং 1 বছর জব করে। হেলেনা হ্যাজ এক্সেলেন্ট ইংলিশ স্কিল, সেও কিন্তু আইএলটিএসে অনেক ভালো করে, CLB 10 পায় ইন অল ক্যাটাগরিজ, বাট ডাজ নট স্পিক ফ্রেঞ্চ। কিন্তু তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা ছিল না। এরপরেও সে উতরিয়ে গেছে। কীভাবে দেখুন, এজের ক্ষেত্রে তার বয়স যেহেতু 30-এর ভিতরে, এই জন্য সে 110 পেয়েছে। এডুকেশনে তার যেহেতু মাস্টার্স ডিগ্রি, এই জন্য সে এখানে পেয়েছে 135 স্কোর। এরপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে সে তার যেহেতু অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, সেখানে সে পেয়েছে 136। কানাডাতে 1 বছর ওয়ার্কার এক্সপিরিয়েন্স থাকার কারণে সেখানে সে পেল 40। এডুকেশন, এখানে ল্যাঙ্গুয়েজ প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে বোনাস পয়েন্ট সে পেয়েছে 50 প্লাস ফরেন ওয়ার্ক, তার যেহেতু আগে তার দেশে জব এক্সপিরিয়েন্স ছিল, প্লাস তার যেহেতু ল্যাঙ্গুয়েজ লেভেলটা অনেক ভালো, এখানে সে আরও বোনাস পয়েন্ট পেয়েছে 38। কানাডিয়ান এডুকেশন, কানাডাতে সে যেহেতু একটি মার্কেটিংয়ের উপরে মাস্টার্স ডিগ্রি করেছে, সেখানে সে বোনাস পয়েন্ট পেয়েছে 30। তো সব কিছু যোগ করে কত হয় দেখুন, এখানে কোর হিউম্যান ক্যাপিটাল ফর প্রাইমারি অ্যাপ্লিকেন্ট উইথ নো স্পাউস, তারও কিন্তু স্পাউস নেই। তো এখানে সে 460-এর মধ্যে পেয়েছে 421। এরপর স্কিল ট্রান্সফারেবিলিটি কম্বিনেশন, এখানে সে পেয়েছে 100-এর মধ্যে
28-এ এবং অ্যাডিশনাল ফ্যাক্টরস এখানে 600-এর মধ্যে পেয়েছে 30। অ্যাডিশনাল ফ্যাক্টরসে 600 সর্বোচ্চ হয় কখন? যখন কেউ ম্যানেজমেন্ট লেভেলের জব অফার ডিজার্ভ করে তখন তাকে 600 পয়েন্ট দেওয়া হয়। তো যাই হোক, সেখানেও সেই কানাডাতে পড়াশোনা করতে পারার কারণে তাকে 30 পয়েন্ট দেওয়া হয়েছে। সব কিছু মিলে তার স্কোর চলে আসতেছে হেলেনার 539 পয়েন্টস। তো এই 539 পয়েন্টস হওয়ার কারণে সে কনফার্ম যে এখানে সে আইটিএ পেতে যাচ্ছে পরবর্তী ড্রতে। তো এখানে সেকেন্ড কেস স্টাডিটি দেখলেন। এবার আমরা থার্ড কেস স্টাডিতে চলে আসলাম। এবার আমরা সামিয়া নামের 31 বছর বয়সী একজন আর্কিটেক্টের আপনার প্রোফাইলগুলো জানবো, তার অবস্থা। তার এখানে সামিয়া ইজ এ 31-year-old architect with a year of experience in Egyptian company with a global presence. After receiving a valid job offer from Canada, she arrived on a work permit and has worked in the country for a year. তো সে কিন্তু কানাডাতে আগে পড়াশোনা করে নাই, কানাডাতে আগে জবও করে নাই। সে একটি ইজিপশিয়ান কোম্পানিতে জব করত। তার বয়স 31, কিন্তু তার যে ঘটনাটি ঘটেছে সে একটি ভ্যালিড জব অফার পেয়েছে কানাডা থেকে। এটা তার জন্য একটি ব্যাপক কাজ, মানে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। কীভাবে দেখতেছেন, সামিয়া হ্যাজ গুড ইংলিশ স্কিল CLB 9। তার ইংলিশে CLB 9 অর্থাৎ লিসেনিংয়ে 8, বাকি তিনটাতে 7 এই স্কোরটি ছিল। বাট ডাজ নট স্পিক ফ্রেঞ্চ, সেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারতো না। অলদো শি হ্যাজ 2 degrees, শি হ্যাজ নেভার স্টাডিড ইন কানাডা। তো কানাডাতে সে আগে জবও করে নাই, কানাডাতে আগে পড়াশোনাও করে নাই, যা সে একটি জবের অফার পেয়েছে। সেটাতে তার ঘটনাটা কী ঘটেছে দেখুন। এজের কারণে তার পয়েন্টস আগের দুইজন ক্যান্ডিডেটের থেকে কমে গেছে, কারণ তার পয়েন্টস কমেছে, কারণ তার বয়স 30-এর উপরে 31। এই জন্য সে এখানে পয়েন্টস পেল 99। আগের দুইজন কিন্তু 110 পেয়েছিল, ইনার পয়েন্ট কমে গেল। এডুকেশনে তার 2 or more পোস্ট সেকেন্ডারি, অর্থাৎ তার যেহেতু 2টি পোস্ট সেকেন্ডারি ডিগ্রি ছিল, এখানে সে পেয়েছে 128। এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তার যেহেতু CLB 9 ছিল, এখানে সে পেল 124। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি দুঃখিত, তার 1 বছরের মানে ও জব অফার পেয়ে, তার জব অফার পাওয়ার পরে তার 1 বছর জব হয়ে গিয়েছিল। যেহেতু এটা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অবশ্যই তার শুধু জব অফার না, জব অফার পরে 1 বছর জব করেছিল সে। এখানে 1 বছর জব করার কারণে সেখানে সে পেল 40। মোট কথা এখানে সে পড়াশোনা করে না কানাডাতে। এখানে আমি আগে যেটা মিন করেছি যে স্টুডেন্ট হিসেবে এসে তারপরে আবার সেটা রেফারেন্সে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে করে নেয়। সে অ্যাকচুয়ালি জব অফার নিয়ে এসে এখানে 1 বছরের জব করেছে। দুইভাবেই কিন্তু ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করে। একটা হলো ডিরেক্ট জব অফার নিয়ে এসে জব করা, আর একটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে এসে পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়ে জব করে সেটার আর কি জব করা, বা সেইভাবেই স্কোরিংগুলো হয়, হেল্প করে। তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ইন কানাডার কারণে সে 40 পয়েন্ট পেল। এই বোনাস পয়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এবং ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, এটার কারণে সে পেল 50। আবার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার যেহেতু তার ফরেন কাজে, তার দেশে অর্থাৎ ইজিপ্টে তার যেহেতু কাজের অভিজ্ঞতা ছিল এবং ল্যাঙ্গুয়েজে সে যেহেতু ভালো করেছে, এখানে সে আরও 38 বোনাস পয়েন্ট পেল। তার যেহেতু একটি কোয়ালিফাইং জব অফার ছিল, সেটার কারণে সে পেয়েছে আরও 50 পয়েন্ট। এইভাবে তার স্কোরিং দেখা গেল 460-এর মধ্যে। সে হিউম্যান ক্যাপিটাল ফর এ প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট এখানে 391 স্কোর করেছে। স্কিল ট্রান্সফারাবিলিটি কম্বিনেশনসে এখানে সে 100-এর মধ্যে 88 স্কোর পেয়েছে, এবং অ্যাডিশনাল ফ্যাক্টরসে 600-এর মধ্যে সে পেয়েছে 50। এই 50 হচ্ছে ওই যে তার জব অফার পাওয়া সেটা। তো এখানে তার টোটাল স্কোর চলে আসে 529 পয়েন্টস। তো এই 529 পয়েন্ট পাওয়ার কারণে তার এটা কনফার্ম যে সে আইটিএ পেতে যাচ্ছে পরবর্তী যে কোনো ড্রতে। এবার আমরা চলে আসলাম চতুর্থ কেসে। এটাও ডিফারেন্ট, 4টা কেসই আমরা ডিফারেন্টলি সাজিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্যে। এটার নামও সামি, তার 33 বছর বয়স। সে হচ্ছে একজন 33 বছর বয়সে আলজেরিয়া থেকে সে কানাডাতে আসে। সে হচ্ছে এখানে এসে ইলেকট্রিশিয়ান হিসেবে এখানে কাজ শুরু করে। হি এনরোলড ইন এ ট্রেড স্কুল অ্যান্ড কমপ্লিটেড এ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। সে একটি ট্রেড স্কুলে এসে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম কমপ্লিট করে। আফটার ফিনিশিং হি ওয়ার্কড ফর এ ইয়ার অ্যাজ এ ইলেকট্রিশিয়ান। তো অ্যাপ্রেন্টিসশিপ করে এখানে 1 বছর সে ইলেকট্রিশিয়ান হিসেবে জব করলো। তার ইংলিশের দখলও ভালো ছিল, CLB 9 পেয়েছে। স্কিলস ইজ অলসো ফ্লুয়েন্ট ইন
ফ্রেঞ্চ, সে আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও তার যথেষ্ট ফ্লুয়েন্সি ছিল। তো তার বয়স 33 হওয়ার কারণে তার বয়সের পয়েন্টগুলো অনেক কমে গেছে। তার এখানে পয়েন্ট হলো 88। এডুকেশন 3 ইয়ার পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়ালের কারণে এখানে তার পয়েন্ট হলো 128। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে সে পেয়েছে 124। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সে যেহেতু তার যেহেতু দক্ষতা রয়েছে হাই ইন্টারমিডিয়েট লেভেল, সেখানে সে পেয়েছে 12। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কানাডা, 1 বছর এখানে জব করার কারণে সে পয়েন্ট পেয়েছে 40। এডুকেশন ল্যাঙ্গুয়েজ কানাডিয়ান এক্সপিরিয়েন্স, এখানে সে পেয়েছে 50। ট্রেড সার্টিফিকেশনে সে পেয়েছে এখানে 50। সে এখানে পড়াশোনার কারণে কিন্তু এখানে আলাদা করে এখানে 50 পেল। তো কানাডিয়ান এডুকেশনের জন্য আবার কানাডাতে সার্টিফিকেট পাওয়ার কারণে একটা, আবার কানাডাতে যেহেতু পড়াশোনাটা হয়েছে সেটার জন্য আরও বোনাস পয়েন্ট পেল 30। আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি ছিল সেটার জন্য বোনাস পয়েন্ট পেল আরও 50। এই সব কিছু মিলিয়ে তার হিউম্যান ক্যাপিটাল ক্যাটাগরিতে কোর হিউম্যান ক্যাপিটাল সেক্টরে 460-এর মধ্যে তার স্কোর এসে দাঁড়ালো 392। স্কিল ট্রান্সফারেবিলিটি কম্বিনেশনস, এখানে বোনাস পয়েন্ট 100-এর মধ্যে সে 100 পেয়েছে। এবং অ্যাডিশনাল ফ্যাক্টরস হিসেবে ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি এবং ক্যানাডিয়ান এডুকেশনে দুটাতেই সে 80 পেয়েছে, 100-এর মধ্যে 80 পেয়েছে। সব কিছু মিলে তার স্কোর দেখা গেল 572, সবচেয়ে বেশি স্কোর তার। তো এটাই তার জন্য যথেষ্ট এখানে কোয়ালিফাই করার জন্য। তো আজকে মূলত এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে কিভাবে এগুলো কাজ করে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের কথা শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।